স্বাগত বাংলাদেশ এখনে আপনাদের সাথে আছি আমি কাজী মহুয়া। রাজীব হায়দার, অভিজিৎ রায়, ওয়াশিকুর বাবুর পর এবার মৃত্যুর মিছিলে যোগ হলো আরেক মুক্তমনা লেখক অনন্ত বিজয় দাস। এদিকে অন্তর্ধানের ৬৩ দিন পর ভারতের মেঘালয়ের শিলংয়ে একটি মানসিক হাসপাতালে খোঁজ মিলল বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের। এসব নিয়ে আলোচনার জন্য আমার সাথে আজ স্টুডিওতে আছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম এবং লেখক অনন্য আজাদ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আজকে আসলে দুটো এমন বিষয়ে ঘটনা ঘটেছে যেগুলো নিয়ে আলোচনা, অবশ্যই আপনার কাছে বিশেষ করে অনেক প্রশ্ন জানার আছে আমার। বিজ্ঞান লেখক অনন্ত বিজয় দাসের প্রসঙ্গে আসবো। আমি একটু সালাউদ্দিন আহমেদের বিষয়টি আগে শুরু করতে চাই। ৬৩ দিন পর আজকে খোঁজ পাওয়ার কথা ওনার স্ত্রী জানিয়েছেন। এর মাঝখানে কিন্তু অনেক অভিযোগ এসেছিল, বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি বিএনপির একটা অভিযোগের কথা আমরা শুনেছি। আপনারা তো নিজস্ব অনুসন্ধান করেছেন, আপনাদের অনুসন্ধানে আসলে কি এসেছিল ওনার বিষয়ে? আমাদের অনুসন্ধানে আমরা সবসময় যে কথা বলে এসেছি যে সালাউদ্দিন আহমেদ, জনাব সালাউদ্দিন আহমেদ পলাতক ছিলেন। আমাদের অনেকগুলো মামলার উনি ওয়ান্টেড আসামি ছিলেন। তো সেই হিসাবে উনাকে আমরা গ্রেপ্তার করার চেষ্টা করছিলাম, কিন্তু তারা যে বাড়ির কথা বলেছে যে এই বাড়ি থেকে জনাব সালাউদ্দিন আহমেদকে ধরে নিয়ে গিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী, বিভিন্ন সময় ডিবির নাম কিংবা র্যাব কিংবা অন্য আইনশৃঙ্খলা বাহিনীর কথাও বলেছে। তো সেটি আমরা ওই বাড়িতে উনি ছিলেন এরকম আপনারা জানেন যে আমরা বিষয়টিতে অত্যন্ত গুরুত্ব দিয়েই আমরা সার্চ কমিটি করেছিলাম। তো আমাদের তদন্তে কিন্তু এখন পর্যন্ত ওরকম কোনো তথ্য আসেনি যে উনি ওই বাড়িতে অবস্থান করছিলেন। কিন্তু আপনি বলছিলেন উনি অনেকগুলো মামলার আসামি, অনেকগুলো মামলার একজন আসামি কিভাবে আসলে ভারতে চলে যেতে পারে? এটা না, সেটি এখন ভারতের সাথে আমাদের ইনফর্মাল বিরাট বিস্তৃত এলাকা জুড়ে ইনফর্মাল বর্ডার রয়েছে, অর্থাৎ যেখানে প্রতিদিন আসলে বাস্তব চিত্র যেটি প্রতিদিনই কিন্তু ওপার এপার মানুষ যাতায়াত করে থাকে। তো সেইভাবে উনি হয়তো গ্রেপ্তার এড়াতে পলাতক হয়ে থাকতে পারেন। সেটি অন্যান্য আসামিরা যেভাবে অনেক শীর্ষ সন্ত্রাসীরা তো ভারতে আশ্রয় নিয়েছে, প্রতিবেশী দেশে আশ্রয় নিয়েছে, তো উনিও হয়তো বা সেভাবে গিয়ে থাকতে পারেন। সেই বিষয়টি আমরা এখনো নিশ্চিত নই, তবে আমরা শুনেছি উনি ওখানে ওনার সন্ধান মিলেছে। যতটুকু খবর পেয়েছি ওখানকার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। হয়তো তাকে ফিরিয়ে আনা গেলে বা আরো যোগাযোগের মাধ্যমে ইন্টারপোলের মাধ্যমে আমরা চেষ্টা করছি তথ্য সংগ্রহ করার জন্য। ফিরিয়ে আনার প্রক্রিয়াগুলো কিরকম হবে? এখন আগে বুঝতে হবে যে ওখানে তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়েছে কিনা। অভিযোগ আনা হলে সেটি ইন্টারপোলের মাধ্যমে আমরা যদি জানতে পারি, সেই ক্ষেত্রে আমরা হয়তো আনুষ্ঠানিক প্রক্রিয়ার যে বিষয়টি সেই বিষয়টি আমরা শুরু করতে পারবো। তো সেই ক্ষেত্রে স্বাভাবিক কারণে এখানে যে সমস্ত মামলায় উনি ওয়ান্টেড সেই মামলার রেফারেন্সে ইন্টারপোলের মাধ্যমে লিখলে তখন হয়তো এই মানে হস্তান্তরের বিষয়টির যে আইনগত দিক রয়েছে সেটি বিচার বিশ্লেষণ পূর্বক পরবর্তী ব্যবস্থা তারা ওখানে গ্রহণ করবেন, আমরাও গ্রহণ করব। আচ্ছা, আমি এখন আসলে একটু লেখক অনন্ত বিজয় দাস আজকে হত্যা করা হয়েছে। গত কিছুদিনে যেভাবে হত্যা হচ্ছিল ঠিক একই কায়দায় হত্যা করা হয়েছে। আপনার কাছে আমার প্রশ্ন যে এই ধরনের একটা অপতৎপরতা চলছে বেশ অনেকদিন ধরে, কিন্তু দেশের আইন শৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত কোনো সুরাহা করতে পারেনি, আমাদের চোখে আসলে পড়েনি কোনো সুরাহা। এটা কি আপনাদের সক্ষমতার অভাব নাকি আপনারা যথাযথ গুরুত্ব দিচ্ছেন না বিষয়টা? এটি যদি আপনারা ওভাবে ধরেন তাহলে বোধহয় বিষয়টা মানে আংশিক ধারণা পাওয়া যাবে। এখানে প্রথম যে হত্যাকাণ্ড হয়েছে, ব্লগার হত্যাকাণ্ড, প্রথমে আঘাত হানা হয়েছিল মূলত আসিফ মহিউদ্দিনের উপরে, তারপরে রাজীবকে হত্যা করা হলো, আহমেদ হায়দার রাজীব। এরপরে বুয়েটের ছাত্র দীপকে হত্যা করা হয়। সেও আসলে অনেকদিন হাসপাতালে ভুগে মারাত্মক অবস্থায় তারপর মারা যান। পরবর্তীতে অভিজিৎ রায়, ওয়াশিকুর রহমান বাবু। তো এখানে অভিজিৎ রায়ের হত্যাকারীরা ধরা পড়েনি, বাকি কিন্তু রাজীব হত্যাকাণ্ডে অভিজিৎ রায়ের হত্যাকারীরা ধরা, অভিজিৎ রায়ের হত্যাকারীরা ধরা পড়েনি এখনো, বাকি হত্যাকাণ্ডগুলোর কিন্তু সুরাহা হয়েছে। রাজীব হত্যাকাণ্ডের বিষয়ে যাদেরকে চার্জশিট করা হয়েছিল, আজকের পত্রিকায় খবর রয়েছে যে তাদের বিচার মানে দ্রুত বিচার ট্রাইব্যুনালে তাদের ট্রায়ালটা ট্রান্সফার করা হয়েছে। ফলে আমরা আশাবাদী এটার যেহেতু টাইম লিমিট আছে, আগামী ৩-৪ মাসের ভিতরে হয়তোবা বিজ্ঞ আদালত বিষয়টি নিষ্পত্তি করবেন। আসিফ মহিউদ্দিনের হত্যাকারীরা তাদেরকেও চার্জশিটেড করা হয়েছিল, ও ধরা পড়েছে। হত্যা প্রচেষ্টাকারীরা তাদেরকেও চার্জশিটেড করা হয়েছিল, তারা কেউ কেউ জামিনে আছে, কেউ কেউ জেলে আছে। দ্বীপের হত্যাকারীরা
হত্যা যে করেছিল তাকেও গ্রেপ্তার করা হয়েছিল, স্বীকারোক্তিমূলক জবানবন্দি মিলেছে। ওয়াসিকুর রহমান বাবু হত্যায় 3 জন গ্রেপ্তার, 2 জন ঘটনাস্থল থেকে, পরবর্তীতে এর আগে 1 জন, মোট 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকি 1 জন আসামি পলাতক রয়েছে। আর অভিজিৎ হত্যাকাণ্ডের ব্যাপারে এখন পর্যন্ত আমরা কাউকে ফারাবি ছাড়া আর কাউকে গ্রেপ্তার করতে পারিনি। ফারাবির বিরুদ্ধে উস্কানি দায়ের অভিযোগ সেটি রয়েছে এবং সেটি আমাদের তদন্তে প্রমাণিত হয়েছে। বাকি যারা হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণ করেছে তাদের কয়েকজনকে আমরা চিহ্নিত করেছি, তাদের গ্রেপ্তারের জন্য প্রক্রিয়া চলছে। এবং এই মামলাটিতে এত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে যে যেটি আপনারা অবগত আছেন যে FBI এসেছিল। আমি একটু এখানে আপনাকে একটা প্রশ্ন করতে চাই। বন্যা, যিনি অভিজিতের স্ত্রী ছিলেন, তিনি গত 2-3 দিন আগে রয়টার্সকে বলেছেন যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তার সাথে কোনো যোগাযোগ করা হয়নি। বিষয়টা যদি এরকমই হয়ে থাকে, তার সাথে আসলে আলোচনা না করে কিভাবে আপনারা তদন্তের পথে এগুচ্ছেন, এটা একটু বোঝা দরকার। এইখানে বোধহয় এইভাবে আপনার ব্যাখ্যা করাটা মানে বিভ্রান্তির সৃষ্টি হবে। উনি যখন এখানে আহত অবস্থায় ছিলেন, ওনার সাথে আমরা কথা বলেছি, ওনার সাথে আমরা বিস্তারিত কথা বলেছি। তারপরে ওনাকে যখন নিয়ে যাওয়া হলো এখান থেকে উন্নত চিকিৎসার জন্য, FBI মধ্যস্থতায়, আমাদের ব্যবস্থাপনায় কিন্তু ওনাকে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছানো, তখন FBI এর সাথে আমাদের কথা হয়েছে। তারা তদন্ত প্রক্রিয়ায় যে ধরনের তথ্য দরকার সেটা তারা করবে এবং ওইখানে FBI তাকে জিজ্ঞাসাবাদ করে যে তথ্যগুলো পেয়েছে সেগুলো কিন্তু টাইম টু টাইম আমাদের সাথে শেয়ার করছে। মানে আপনারা সরাসরি এরপরে আর ওনার সাথে কোনো এরপরে যোগাযোগ করেন না? ওখানে যোগাযোগ করার আসলে যেমন এই হত্যাকাণ্ডের যিনি বাদী হয়েছেন, অভিজিতের বাবা, তার সাথে আমাদের যোগাযোগ আছে। আর আমরা আসলে আসামি গ্রেপ্তারের যে মানে উনি তো প্রত্যক্ষদর্শী ছিলেন, ওনার বক্তব্যটা নিশ্চয়ই আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমরা যখন গ্রেপ্তার করতে পারবো, গ্রেপ্তারের পরেই উনারকে আসলে প্রয়োজন হবে আইডেন্টিফাই করার জন্য। আপনাদের সাথে আরো আলোচনায় ফিরছি, আপনার কাছে অনেক প্রশ্ন আছে, একটা বিরতি নিয়ে আসছি, ফিরছি 30 সেকেন্ড পরে। স্বাগত আরো একবার, আপনারা দেখছেন বাংলাদেশ এখন। আমি আপনার কাছে একটু আসবো অনন্য আজাদ। এতগুলো হত্যাকাণ্ডের কথা বলা হচ্ছিল, শুনে মনে হচ্ছে আসলে সবগুলো সুরাহা হয়ে গেছে, কিন্তু আমরা এখন পর্যন্ত বিচার আসলে সে অর্থে দেখিনি বলা যায়। আপনার কি মনে হয় যে কেন এই হত্যাকাণ্ডের রহস্যগুলো ঠিকমতো উদ্ঘাটিত হচ্ছে না, এবং হুমায়ুন আজাদ হত্যাকাণ্ড মামলার যে বিচার হচ্ছে বা চলছে সেটা নিয়ে আপনারা কি মনে করছেন সেটাও একটু আপনার কাছে জানতে চাইব। তিনি যেভাবে সুন্দর করে ব্যাখ্যা দিচ্ছিলেন, বাস্তব আসলে সেরকম না। পুলিশের যথেষ্ট গাফিলতি আছে এবং তারা তাদের ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছে। অভিজিৎ রায় যেদিন হত্যা করা হয় তাকে, এবং সেদিন ওখানে পুলিশ উপস্থিত ছিলেন, কিন্তু পুলিশ সে সময় গ্রেপ্তারের ব্যবস্থা গ্রহণ করেনি। এটা প্রমাণিত, ছবি সহ প্রমাণ আছে। এখন তিনি যেভাবে বলছেন সেটা আসলে সত্য না। এছাড়া এক এক করে যে ধরনের 9 জন ব্লগার বা গণজাগরণ মঞ্চের সংগঠক বা যারা লেখক মুক্তমনা ছিলেন, তাদেরকে হত্যা করা হয়েছে এবং এখন পর্যন্ত একটারও বিচার হয়নি, এবং বিচার হয়নি বলেই তারা এতটুকু সাহস পেয়েছে। যেমন ধরুন, গত ওয়াশিকুর বাবু, তাকে প্রথমে যে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছিল, তাও হিজড়ারা এসে 2 জনকে গ্রেপ্তার ধরেছিল, তারপর পুলিশকে দিয়েছিল, এবং তারপর প্রথমে শোনা গেল যে সেটা মাদ্রাসার ছাত্র 2 জন। তারপর ওখান থেকে খোঁজ খবর নেওয়া গেল, তখন পুলিশ প্রশাসন বললেন যে না, তারা মাদ্রাসার ছাত্র না, এবং ওই ঘটনাটি ওখানেই ঘুমিয়ে গিয়েছে। এবং আজ পর্যন্ত যতগুলো হত্যা মামলা হয়েছে, ব্লগার, লেখক, বুদ্ধিজীবী, সাহিত্যিক, মুক্তমনা, এবং তাদের সব হত্যাকাণ্ডগুলোই দেখা গেছে যে কোনোগুলো সুরাহা হয়নি। পুলিশ খুব উচ্চ স্বরে বলছে যে হ্যাঁ, আমরা তো সবকিছু পেয়ে গেছি, আমরা তো জেনে গেছি, কিন্তু আসলে বাস্তবে এরকম কিছুটা। বিচারহীনতার যে সংস্কৃতি বাংলাদেশে এখন গড়ে উঠেছে, এবং এই কারণে এই ধরনের ধর্মান্ধ মৌলবাদীরা এই ধরনের আক্রমণ করার সাহস পাচ্ছে। একসময় দেখা যেত যে রাতের অন্ধকারে তারা আক্রমণ চালাতো, এখন কিন্তু তারা সেটা করছে না। আজকে সকালে বাবুকে হত্যা করা হলো, সেটাও সকালে হয়েছে। এখন তারা আর পুলিশকে ভয় পায় না, কারণ তারা জানে যে পুলিশ তাদের ধরেও কিছু করতে পারবে না। এটা হচ্ছে চরম বাস্তব সত্য, এবং এটা মেনে নিতে হবে। কারণ পুলিশ আজ পর্যন্ত তাদের ধরে বিচার কিন্তু কাঠগড়ায় তুলে দিতে পারেনি, তাদের কিন্তু এখনো ফাঁসি হয়নি। কিন্তু একজন বিজ্ঞান মনস্ক লেখক, যে দেশকে অনেক কিছু দেওয়ার মতন আছে,
যুক্তিবাদী লেখক যিনি, যে যুক্তি দিয়ে অনেক কিছু অজানাকে জানার চেষ্টা করছে, মানুষকে জানানোর চেষ্টা করছে, তার এই দেশের জন্য অনেক ভূমিকা আছে। সেই মানুষটিকে যখন হত্যা করে দিচ্ছে শুধুমাত্র একটি শব্দ ব্যবহার করে, আদর্শিক দ্বন্দ্বের কারণে হত্যা করা হচ্ছে, প্রত্যক্ষ কোনো শত্রুতা নয়, একটা আদর্শিক দ্বন্দ্বের, এবং পুলিশরা এই কথাই বলছে, হ্যাঁ আদর্শিক দ্বন্দ্বের কারণে তাদের হত্যা করা হচ্ছে, এবং পুলিশরা সেটা মেনে নিচ্ছে। আদর্শিক দ্বন্দ্বের কারণে হত্যা করা হচ্ছে, এর মানে এটা জায়েজ হয়ে গেল। এটা তো কিন্তু ঠিক না। হত্যা কোনো সময় সঠিক না, হত্যাকাণ্ড আমরা কোনো সময় মেনে নিতে পারবো না। এটা কিন্তু পুলিশের ভূমিকা খুবই ন্যাক্কারজনক ছিল। শুধু ব্লগার হত্যা না, এই কিছুদিন আগে যে যৌন নিপীড়ন হলো, ওই প্রসঙ্গে আমরা না যাই অনন্য আজাদ, আমি একটু হুমায়ুন আজাদ মামলাটা সম্পর্কে আপনার জানতে চাইবো কি অবস্থা। হুমায়ুন আজাদ মামলা নিয়ে আসলে আমাদের পরিবার এখন আর সেই ধরনের আশা করি না, কারণ এক এক সরকার এসেছে, এক এক ধরনের কথাবার্তা হয়েছে। 4 দলীয় জোট ছিল যে সময় আমার বাবার উপর আক্রমণ চালানো হয়েছিল, তো সে সময় তখন এক এক ধরনের মামলা করা হয়েছে, এক একজনকে আসামি করা হয়েছে, আবার ক্ষমতার পালাবদল হওয়ার পর আবার নতুন করে মামলা হয়েছে, নতুন আসামি যোগ করা হয়েছে। আওয়ামী লীগ সরকার নির্বাচনী ইশতেহারও হুমায়ুন আজাদ হত্যাকাণ্ডের বিচার করবে এটাও ঘোষণা দিয়েছিল, কিন্তু আজ পর্যন্ত এখন পর্যন্ত কিছু হয়নি। যুদ্ধাপরাধী দেলোয়ার হোসেন সাঈদী আমার বাবার হত্যাকাণ্ডের সাথে জড়িত, এবং তিনি প্রকাশ্যে জনসভায় ঘোষণা দিয়েছিলেন যে হুমায়ুন আজাদকে তিনি বাইরে নিয়ে হত্যা করেছে। এটা ভিডিও ফুটেজ পুলিশ, গোয়েন্দা বিভাগ সবার কাছে আছে, এবং তাকে রিমান্ডে নেওয়া হয়েছে, কিন্তু হঠাৎ করে কোনো এক অদৃশ্য কারণে তাকে সেই মামলা থেকে সরিয়ে ফেলা হয়েছে। তো এটা তো রহস্যজনক, এবং আজ পর্যন্ত হুমায়ুন আজাদ মামলা অগ্রসর হয়নি, পুরো ধুলে মিশে গেছে। অবশ্যই আমরা আরো আপনাদের সাথে আলোচনা করবো, একটা বিরতি নিয়ে আসছি, ফিরছি একটু পরে, সাথেই থাকুন। স্বাগত আরো একবার, আপনারা দেখছেন বাংলাদেশ এখন। মনিরুল ইসলাম, আমার একটা প্রশ্ন, যে অনেক সময় বিভিন্ন হত্যাকাণ্ড হয়, হঠাৎ করে আপনারা বলেন যে এটা বিচ্ছিন্ন হত্যাকাণ্ড ছিল, কিন্তু গত কিছুদিন ধরে যে হত্যাকাণ্ডগুলো হচ্ছে একই কায়দায় পরিকল্পিত, আপনারা বলছেন সংগঠিত এবং পরিকল্পিত, এই পরিকল্পিত হত্যাকাণ্ডগুলো তাহলে কেন এড়ানো যাচ্ছে না? এটার জন্য কি বলবেন আপনি? যে হত্যাকাণ্ড এগুলো এ পর্যন্ত হয়েছে তার দুটো দিক আছে। একটা হলো যে এই হত্যাকাণ্ড ঠেকানো গেল না কেন, প্রতিরোধ। আরেকটা হলো প্রিভেন্টিভ যে মেজার্স, সেটা পর্যাপ্ত ছিল কিনা। আরেকটা হলো যে যেহেতু হয়ে গেছে, এর আসামিদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ দাঁড় করিয়ে তাদেরকে বিজ্ঞ আদালতে বিচারের মুখোমুখি করা। বিচারের মুখোমুখি করা পর্যন্ত পুলিশের কাজ। তো এই ধরনের হত্যাকাণ্ড, আদর্শিক কারণে যে হত্যাকাণ্ড, জনাব অনন্য আজাদ বলেছেন যে এটা আদর্শিক কারণে হত্যাকাণ্ডটা জাস্টিফাইড কিনা, কোনোভাবেই জাস্টিফাইড না। কোনো কজই কোনো হত্যাকাণ্ডকে জাস্টিফাই করে না, সেটার সাথে মানে আমরা পুরোপুরি আমাদের অবস্থান সেটা। তো সেই ক্ষেত্রে এই আদর্শিক কারণে যে হত্যাকাণ্ড সংঘটিত হয়, এগুলোর পিছনে একটা সংঘবদ্ধ সে ভ্রান্ত আদর্শের একদল লোক থাকে, বিভ্রান্ত কিছু যুবক বা যে বয়সী হোক তারা থাকে। তো সেইটাকে মোকাবেলা, এই ধরনের সংঘবদ্ধ লোককে মোকাবেলা করা জন্য এদেরকে দুটো দিক আছে। যে একটা হলো যে ওইটা থেকে, অর্থাৎ এরা রেডিকালাইজড যেহেতু হয়ে গেছে, ডিরেডিকালাইজেশনের একটা দিক আছে। আর একটা হলো যে যারা হয়ে গেছে তাদের যদি আগে ভাগে গ্রেপ্তার করে আটক রাখা যায়, তাহলে হয়তো বা সেই হত্যাকাণ্ডটা রোধ করা সম্ভব হয়। তো এই ক্ষেত্রে এদের নিয়ে একেবারে কনস্ট্যান্টলি কাজ করার মতো, যেহেতু এটি মানে এটি গত সপ্তাহে আমি এখানে বসেই বলে গিয়েছিলাম যে এরা আসলে বেশ ভালো রকম বিস্তৃত হয়েছে, এবং এই যে আমরা যতই কমপ্লেসেন্ট থাকি যে জেএমবির কয়েকজনের ফাঁসির ভিতর দিয়ে এদেশে মানে জঙ্গিবাদ নির্মূল হয়েছে, সেটি সঠিক নয়। এটা আছে এবং এর ঝুঁকিটা বাড়ছে দিন দিন। ফেভারেবল অ্যাটমসফিয়ার পাইলে এটা ভয়াবহ রূপ ধারণ করতে পারে ভবিষ্যতে। এখন কি তাহলে ফেভারেবল অ্যাটমসফিয়ার পাচ্ছে ওনারা? এখন ফেভারেবল অ্যাটমসফিয়ার পাচ্ছে না, কিন্তু এখন একটা মানে জাতীয় এবং বৈশ্বিক কিছু বিষয় রয়েছে, যেমন মধ্যপ্রাচ্যে ইরাক সিরিয়ায় আইসিসের উত্থান এবং আল কায়দার
মানে আরো তাদের সমর্থকদের ধরে রাখার জন্য মরিয়া হয়ে যাওয়া, এই যে কম্পিটিশন, তাদের অস্তিত্ব টিকে থাকার জন্য তারা যেখানে যে সমস্ত দেশে যে মানে সাপোর্টার যারা ছিল, যারা তাদের অ্যাফিলিয়েশন নেওয়ার জন্য এতদিন চেষ্টা করেছে, দেয়নি, তাদের দ্বারা দেয়নি, হয়তো তাদের সেই স্ট্যান্ডার্ড সেটা মানে পূরণ না হওয়ার কারণে ফ্রাঞ্চাইজ দেয়নি। এখন তারা ডেকে ডেকে দিচ্ছে, ফলে তাদেরকে অনুপ্রাণিত করার জন্য এক ধরনের ইরাক সিরিয়াকে দেখিয়ে, আফগানিস্তানকে দেখিয়ে তারা অনুপ্রাণিত করছে বিশ্বব্যাপী। এটা শুধু বাংলাদেশে নয়, বিশ্বব্যাপী অনুপ্রাণিত করছে, অর্থাৎ জঙ্গিরা নতুন করে সংগঠিত হচ্ছে। এইটার একটা দিক তো আছে। আর একটা হলো গত 3 মাসে যে ধরনের কর্মকাণ্ড হয়েছে দেশে, তার সুযোগে এরা আবার মানে দেখা গেছে যে মাথাচাড়া দিয়ে উঠার কিছুটা প্রয়াস পেয়েছে। আমার প্রশ্নটা ছিল পরিকল্পিত হত্যাকাণ্ডগুলো কেন এড়ানো যাচ্ছে না? পরিকল্পিত হত্যাকাণ্ড রোধ করাটা আসলে কঠিন। এটা আইনের ভাষায় বলেন বা যেভাবে, পরিকল্পিত হত্যাকাণ্ড রোধ করা খুবই কঠিন। কারণ এইটার একটাই করা যায় যে এদেরকে যদি চিহ্নিত করে গ্রেপ্তার করা যায়, কিন্তু এদের চিহ্নিত করার যে কাজটা, এটা লেগে থাকতে হয়। এই কন্টিনিউয়াস কাজ করার জন্য বাংলাদেশ পুলিশের কোনো আলাদা ইউনিট নেই যে যারা দেশব্যাপী এটা দিয়ে কাজ করবে। বিচ্ছিন্নভাবে আমরা করছি। ঢাকা মেট্রোপলিটন পুলিশে এটা আলাদা কোনো ইউনিট নাই, ডিটেকটিভ ব্রাঞ্চের পক্ষ থেকে আমরা দেখছি। ইউনিট নেই, এই বিষয়টা আপনারা অ্যাড্রেস করেছেন? এই বিষয়ে আমরা একটা পূর্ণাঙ্গ প্রস্তাব কয়েক বছর আগেই এটি জমা দিয়েছি। এটি মন্ত্রণালয়ে বর্তমানে বিবেচনাধীন রয়েছে, যাচাই বাছাই করছেন। যাচাই বাছাই শেষে হয়তো বা এটা আশাবাদী আমরা যে একদিন হবে। তো সেই কারণে এই লেগে থাকার বিষয়টা, সেইভাবে ডেডিকেটেড ইউনিট সৃষ্টি না করা গেলে এটা প্রতিরোধ করাটা কঠিন। আর একটা হলো যে আরেকটা জনাব অনন্য আজাদ যেটি বলেছেন যে বিচার না হওয়াটা, বা অনেকেই বলেন, তো এই বিচার না হওয়ার প্রক্রিয়া যেটা রয়েছে, একটা মামলা যখন চার্জশিট দিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ যেমন আমি রাজীব হত্যাকাণ্ডের কথাই ধরি, এটিতে দেখা গেছে 7 জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে, 7 জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে, 6 জন গ্রেপ্তার আছে, 1 জন পলাতক রয়েছে। তো এই মামলাটি শুধুমাত্র দ্রুত বিচার ট্রাইব্যুনালে যাচ্ছে। এই কারণেই হয়তো বা এটার আগামী 2 মাস বা 6 মাসের ভিতরে আমরা একটা ফলাফল পাবো। সেটি যদি না যাইতো, তাহলে বাস্তব কারণে মামলা জট, আদালতের স্বল্পতা, বিজ্ঞ বিচারকের 10 বছর লাগে একটা মামলা নিষ্পত্তি। তো ফলে বিচারটা হতে তো আপনাকে অপেক্ষা করতে হবে এই 10 বছর। 10 বছরে বাদী পক্ষ, সাক্ষ্য, প্রসিকিউশন সবাই আসলে উৎসাহ। এটা আমরা উদাহরণ আসলে দেখছি। আমি একটু অনন্য আজাদ আপনার কাছে জানতে চাইবো, বিরতিতে উনি বলছিলেন যে পুলিশের একার পক্ষে আসলে কতটুকু সম্ভব সামাজিকভাবে যে একটা প্রতিরোধ তৈরি করা, সেটা কতটুকু হচ্ছে, এবং এই ধরনের চিন্তা যারা বিস্তার করছে, এই যে জঙ্গিবাদের চিন্তা যারা বিস্তার করছে, তাদেরকে মোকাবেলা করার জন্য আপনাদের প্রজন্ম বা আপনারা যারা অনলাইনে কাজ করছেন অ্যাক্টিভিস্ট হিসেবে আপনারা কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা? না, তিনি তার এই কথাটা ঠিক আছেন। তিনি বলেছেন যেটা ঘটনা হচ্ছে যে আমরা একটা সংঘবদ্ধভাবে একটি দল আছি যারা বিভিন্নভাবে কাজকর্ম করছি, একটা শহর, বন্দর, গ্রামগঞ্জ সবাইকেই সচেতন করার জন্য, এবং এটা করছি। কিন্তু এটা যথেষ্ট নয়, কারণ এগুলো করার জন্য প্রচুর পরিমাণে সময় লাগবে, অর্থের প্রয়োজন হবে, যেটা আমাদের কাছে নেই। এখন এইসব গুরুদায়িত্ব পুলিশ বিভাগের উপর বর্তায়, এই ঘটনা এগুলো প্রশাসনের উপর বর্তায়, অবশ্যই রাষ্ট্রের উপর বর্তায়। কিন্তু ঘটনা হচ্ছে তারা তাদের দায়িত্ব পালন করতে পারেনি, একাধিকবার ব্যর্থ হয়েছে, এবং তারা তাদের ব্যর্থতাকে ধামাচাপা দেওয়ার জন্য তারা উল্টো রিয়াকশন দেখাচ্ছে আমাদের সাথে, যেটা খুবই ভুল। ধরুন আমি প্রতিবাদ করছি, আমি প্রতিবাদ করছি কেন, এ কারণে পুলিশ এসে আমার উপরই লাঠিচার্জ করে, এটা কোনো সময় কাম্য না। কিন্তু একজন সন্ত্রাসী, তাকে আবার দেখা গিয়েছে গার্ড অফ অনারও দেয়, এটাও আমরা দেখেছি। বাংলাদেশে সবই সম্ভব। কিন্তু আবার এরকম হয়েছে যে পুলিশ বিভাগের অনেক কর্মকর্তা আছে যারা ঘুষ নিচ্ছে, চাঁদাবাজির সাথে জড়িত। আবার কি বিশ্ববিদ্যালয়ের টিচারকেও আসলে কিভাবে প্রভাব ফেলছে আপনার কি মনে হয়?
যেগুলো বলছেন এগুলো কিভাবে প্রভাব ফেলছে? টিচারদের ভিতরে তো যৌন হয়রানির ঘটনা ঘটছে, তারা নিজেরাও করছে, অবশ্যই করছে। তো সেটি শুধুমাত্র পুলিশের উপর দায় না চাপিয়ে বলেন যে এটা সমাজের যে অবক্ষয় সেটারই অংশ। না, পুলিশের যে নৈতিক অবক্ষয় হয়েছে এটা তো আপনার বুঝতে হবে প্রথমে। যখন টিচার করছেন তারও তো এটা নৈতিক অবক্ষয়, অবশ্যই নৈতিক অবক্ষয় শুধুমাত্র পুলিশের ভিতরে আছে, এইভাবে বিচ্ছিন্ন করে দেখার মনে হয় এটা বিচ্ছিন্ন করে দেখা না, কিন্তু কথা হচ্ছে আপনারা আপনাদের দায়িত্ব পালনে গাফিলতি করেছেন। কথা হচ্ছে আপনারা দায়িত্ব পালনে গাফিলতি করেছেন। গাফিলতি নয়, যথেষ্ট পরিমাণে গাফিলতি। আপনাদের নামে একাধিক ধরনের কথাবার্তা আছে, আপনার ঘুষ নেওয়ার সাথে জড়িত আছে, আপনার চাঁদাবাজির সাথে জড়িত আছে, এরকম অনেক ঘটনা। অনুনাজেদ, আমরা এই প্রসঙ্গগুলোতে ফিরবো, একটা বিরতি নিতে হবে, বিরতি পরে এসে আপনার বক্তব্য আমরা শুনবো। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। স্বাগত আরো একবার, আপনারা দেখছেন বাংলাদেশ এখন। মনিরুল ইসলাম, আমি আপনার কাছে জানতে চাইবো যে এই যে বিশেষ ধরনের একটা মৌলবাদী গোষ্ঠী, বিশেষ ধরনের বলছি কারণ তারা আসলে এক বিশেষভাবে একটা হত্যাকাণ্ড করছে, তাদেরকে ধরে খুঁজে বের করার জন্য আপনারা কি কি পরিকল্পনা নিয়েছেন? এবং আপনারা গত কিছুদিন ধরেই বলছেন যে এরা স্লিপার সেলের সদস্য, ক্লুলেস হত্যাকাণ্ড, এই বিষয়গুলো আপনারা কিভাবে এগুলোর আপনাদের কি পরিকল্পনা, ভিন্ন কি কৌশল নিয়েছেন আপনারা? একটি হলো এই ক্ষেত্রে আমরা যেমন প্রোঅ্যাক্টিভ কিছু বিষয় রয়েছে আমাদের, যেটা আমরা করছি, যে যেমন জঙ্গিদের বিরুদ্ধে আমাদের অভিযান, আমাদের সীমিত শক্তি যতটুকু আছে অন্যান্য কাজের বাইরে, অন্যান্য কাজের সাথে পাশাপাশি এটিও যতটা আছে, কাজের বাইরে কি এটা আসলে রাখার মতো এত কম গুরুত্বপূর্ণ না? অন্যান্য যেহেতু প্রায়োরিটিস থাকে অনেকগুলো, যেমন আজকে যে হত্যাকাণ্ডটা হলো, মনে করুন আজকে একটা হত্যাকাণ্ড হয়েছে, ওটি কিন্তু আমার কাছে প্রায়োরিটি। ফলে একটা প্রোঅ্যাক্টিভ কাজের চাইতে, মানে প্রিভেন্টিভ কাজের চাইতে এই হত্যাকারীকে খুঁজে বের করাটা আমার কাছে তখন প্রায়োরিটি হয়ে যায়। তো সেই হিসেবে বলছি, যেহেতু আলাদা কোনো ডেডিকেটেড ইউনিট নাই, সেই কারণেই অন্যান্য কাজের পাশাপাশি এটি প্রোঅ্যাক্টিভ কাজ করার যেমন আমাদের এক ধরনের ইয়ে থাকে। তারপরে পাশাপাশি এই স্লিপার সেলে যারা কাজ করে, এটা স্লিপার সেল তো আসলে আমাদের দেশের তৈরি না, এটি অন্যান্য মানে কুখ্যাত যে সমস্ত জঙ্গি সংগঠন আছে, আল কায়দা কিংবা পাকিস্তানেও কতগুলো সংগঠন রয়েছে, তালিবানরা ছাড়াও, লস্করি তৈয়বা, জাইসে মোহাম্মদ, তো এরা এই ধরনের সেলে কাজ করে। তো এদেরকে খুঁজে বের করার জন্য প্রচুর স্টাডি করতে হয়, এদের ভিতরে আসলে অনুপ্রবেশ করাতে হয়। তো এটা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা, পাশাপাশি একটা সময় সাপেক্ষ কষ্টসাধ্য বিষয়, অনেক সময় ব্যয়বহুলও বটে। তো সেইভাবে আমরা চেষ্টা করছি, আমাদের যে সীমিত সামর্থ্য সেটি দিয়ে আমরা চেষ্টা করছি। পাশাপাশি যে হত্যাকাণ্ডগুলো ঘটে যাচ্ছে সেগুলোর হত্যাকারীদের আইনের আওতায় নিয়ে আসার মাধ্যমে শাস্তি নিশ্চিত করার ব্যবস্থা। তো সেই ক্ষেত্রে যেমন এই পর্যন্ত ঢাকায় যে হত্যাকাণ্ডগুলো হয়েছে তার ভিতরে অভিজিৎ হত্যাকারীরা শুধুমাত্র ফারাবী ছাড়া আর কেউ ধরা পড়েনি। তো তাদেরকে ধরাটা এই মুহূর্তে আমাদের প্রায়োরিটির ভিতরে আছে, এবং সেই ক্ষেত্রে আমরা কয়েকজনকে শনাক্ত করেছি, যাদেরকে এখন মানে গ্রেপ্তারের জন্য প্রক্রিয়া চলছে। তো এদেরকে পেলে হয়তো যেমন এর আগে যে হত্যাকাণ্ডগুলো সংগঠিত হয়েছিল বা পরবর্তীতে ওয়াসিকুর রহমান বাবু হত্যাকাণ্ডে যেমন 2 জন এবং একজন, মোট 3 জন গ্রেপ্তার হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ গ্রেপ্তার করা হয়েছে ওয়াসিকুর রহমান বাবু হত্যাকাণ্ডে, তাদের থেকে আপনারা নিশ্চয়ই আরো বেশি তথ্য পেয়েছেন? হ্যাঁ, তাদের থেকে আমরা অনেক তথ্য পেয়েছি, এবং আগের অভিজিৎ হত্যাকাণ্ডে যে সমস্ত তথ্য আমরা অলরেডি পেয়েছিলাম সেই তথ্যগুলো আমাদের যাচাই বাছাইয়ের একটা সুযোগ হয়েছে। তো সেটি ঝিমিয়ে পড়েছে, এটি বলা বোধহয় সঠিক হবে না, কারণ যে তথ্যগুলো আমরা পাই সেই তথ্যগুলো সবসময় জনসমক্ষে আনলে যেমন তদন্তের ক্ষতি হয়, তেমনি ভাবে মানে পরবর্তী আসামি গ্রেপ্তারের ক্ষেত্রে আসলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। আরেকটা প্রশ্ন আমার ছোট, যে একটা 84 জনের তালিকা দেওয়া হয়েছিল হেফাজতে ইসলামের, তাদের আপনারাই পেয়েছিলেন তালিকাটি তাদের অফিসে, যেটা পত্রপত্রিকাও এসেছিল। এখন পর্যন্ত যাদেরকে হত্যা করা হয়েছে তারা মোটামুটি সবাই সেই তালিকায় ছিল বলে আমরা জানি। এখন বাকি যারা আছে তাদের নিরাপত্তার জন্য আপনারা কি করছেন?
বাকি আসলে হেফাজতের পক্ষ থেকে মানে এদের বিচার দাবি করা হয়েছিল বেশ কিছু লোকের তালিকা যারা দিয়েছিল, তো সেটার বাইরেও যেমন কিছু ঘটনা সংঘটিত হচ্ছে, যেমন সাভারে দুটো ঘটনা ঘটেছে যেটার কথা হয়তো অনেকেই জানেই না, যে তারাও আসলে একজন ড্যাফোডিল ইউনিভার্সিটি স্টুডেন্ট আর একজন হলো সান্তা মারিয়াম ইউনিভার্সিটি স্টুডেন্ট, তারাও ব্লগার, তাদের এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তো এইগুলো সবগুলো যে তালিকা ধরে ধরে হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে তা নয়, এর বাইরেও হচ্ছে। তো সেটি যাদের নাম এই তালিকায় রয়েছে তাদের ব্যাপারে আমরা যতটা পারি আমরা খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছি, যে তাদের যে সিকিউরিটি থ্রেটস কতটা আছে সেটা পর্যালোচনা করে আমরা ব্যবস্থা নেব। পাশাপাশি যদি কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গের নিজের কাছে কোনো তথ্য থাকে। অনন্য আজাদ, আপনার কাছে আপনি নিশ্চয়ই শুনছিলেন যে ওনাদের তদন্তের বা পরিকল্পনাগুলো, এগুলোর মাঝে আপনার কোনো দুর্বলতা চোখে পড়ছে? না, তিনি যে বললেন যে 84 জন ব্লগারের কথাটি, সেটা হচ্ছে 2 বছর আগের ঘটনা, কিন্তু এটা 2 বছর আগে এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রথম দেওয়া হয়েছিল এই 84 জনের তালিকা, এবং আজ পর্যন্ত কোনো ব্লগারের সাথে বা কোনো লেখক, ওখানে যে সবাই ব্লগার ছিল তা কিন্তু নয়, ওখানে লেখকও ছিলেন, যেমন আমি একজন লেখক, আমি লিখছি, তো এরকম সবার একটা তালিকা করে ওখানে পাঠানো হয়েছিল, এবং আজ পর্যন্ত কোনো পুলিশ বা গোয়েন্দা সংস্থার কেউ আমাদের সাথে যোগাযোগ করেনি, আমাদের নিরাপত্তার জন্য কোনো কিছু বলা হয়নি। এবং আজকে তিনি যেভাবে বলছেন যে আমাদের খোঁজ খবর নেবেন, এটা কিন্তু আসলে সত্য ঘটনা না, এটা অনেকটাই মিথ্যে ঘটনা বা ভুল ঘটনা, বা অন্যভাবে তিনি হয়তো হচ্ছে না, আপনারা আসলে নিরাপদ বোধ করছেন না। না, আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি, এটা চরম সত্য কথা। বাংলাদেশে যে কেউই মানে নিরাপত্তার মধ্যে নেই, সবাই নিরাপত্তাহীনতায় বাস করছে। এবং আমরা যারা লেখালেখির সাথে জড়িত, আমরা যে সামাজিক আন্দোলনের সাথে জড়িত, আমরা রাজপথে আন্দোলন করছি, এবং আমাদের ভিতরে সবচেয়ে বড় হুমকি কাজ করছে, আমাদেরকে যে কোনো সময় আক্রমণ করা হচ্ছে, এবং দেখা যাচ্ছে কোনো বিচার আমরা পাচ্ছি না। আমরা কার কাছে বিচার চাইবো? আমরা পুলিশের কাছে বিচার চাওয়ার জন্য গেলে তারা আমাদের উপর আক্রমণ করছে, আমরা সরকারের কাছে চাইলে সরকার আমাদের কোনো সহযোগিতা করছে না। তো আমরা তো মানে কি সংখ্যালঘিষ্ঠ হয়ে গেছি। দেখা যাচ্ছে আমরা প্রতিবাদ করছি, আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছি, আমরাই সংখ্যালঘিষ্ঠ। ব্যাপারটা কি ভয়ঙ্কর বিষয় হয়ে দাঁড়াচ্ছে না? এর মানে হচ্ছে যে মানুষটা সৎ এই বাংলাদেশে তার কোনো মূল্য নেই, এবং অসতেরাই আজকে এই বাংলাদেশে সবচেয়ে মূল্যবান। যাই হোক, আপনাকে আরেকটা যেটা আমার প্রশ্ন, যে মুক্ত চিন্তার মানুষদের উপর বারবার আঘাত আসছে আমরা দেখছি, এটা কি শুধুমাত্র ধর্মীয় বিদ্বেষের কারণেই আসছে, না অন্য কোনো বিষয় থাকতে পারে? আপনার কি মনে হয়? আমাদের বাংলাদেশে মানে এই ধারাটি নতুন তৈরি করা হয়েছে যে মুক্তমনা হলেই তিনি একজন নাস্তিক, হ্যাঁ, এবং মুক্তমনা মানেই হচ্ছে সে বারবার ধর্মের সমালোচনা করে। এই কথাটা একদম ভুল। কিভাবে ভুল একটু ব্যাখ্যা? হ্যাঁ, কারণ কথা হচ্ছে মুক্তমনা যে শুধুমাত্র ধর্ম নিয়ে বসে থাকবে এটা কিন্তু নয়। তিনি রাজনৈতিক সমালোচনা করতে পারেন, তিনি শুধু ধর্মীয় না, রাজনৈতিক, সামাজিক যে ধরনের প্রথা এই সমাজে প্রচলিত আছে, যেসব ধারাগুলো এই সমাজে প্রচলিত আছে, যেই সকল নিয়ম নীতি এই সমাজে প্রচলিত আছে, সেগুলোর সে সমালোচনা করে। সমালোচনার ঊর্ধ্বে পৃথিবীর কোনো কিছুই নেই। সুতরাং আমাদের এই ধারণাটা হচ্ছে মুক্তমনা হলে তাকে নাস্তিক এবং নাস্তিককেই জবাই করতে হবে ব্যাপারটা, এবং জায়েজ সেটা জায়েজ ঘোষণা করে, ব্যাপারটা সঠিক নয়। একজন মুক্তমনা একজন সব ধরনের চিন্তা করতে পারবেন, তিনি লিখতে পারবেন, তিনি বক্তব্য দিতে পারবেন, তিনি রাজনীতির সমালোচনা করতে পারবেন, তিনি রাজনৈতিক দলের সমালোচনা করতে পারবেন, তিনি রাজনীতিকের সমালোচনা করতে পারবেন, তিনি সমাজে যেসব বিধিবদ্ধ খুব কষ্টকর বা নষ্ট কিছু প্রথা আমাদের সমাজে আছে সেই সব সম্বন্ধে সমালোচনা করতে পারেন। এবং এইগুলোকে ভয় পায় সেই গোষ্ঠীটা, সেই ধর্মীয় গোষ্ঠীটা খুব ভয় পায়। কারণ আমরা এক এক করে যদি প্রথা ভাঙতে শুরু করি, তাহলে তারা যেইটা নিয়ে পুঁজি করছে, তাদের যেই ধরনের ব্যবসা একটা খুলে বসেছে, ধর্মীয় ব্যবসা, তাহলে তাদের সেই ব্যবসার উপর আঘাত আসবে। এবং এই কারণে তারা চায় যে মানুষ যেন অজ্ঞ হয়ে থাকুক, মূর্খতার মাঝে যেন মানুষ বাস করুক। তারা চায় না মানুষ শিক্ষিত হোক, এবং এই কারণেই তারা এই ধর্মীয় চিন্তাবোধটাকে তারা আদর্শিকভাবে উপস্থাপন করছে, এবং বারবার নিজের শক্তি প্রদর্শন করছে চাপাতির মাধ্যমে। এটা খুবই ভয়ঙ্কর বিষয়। মনিরুল ইসলাম, আমরা সবসময় এই সরকারকে বিশেষ করে বলতে শুনেছি যে জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স একটা বিষয়, কিন্তু তারপরও আসলে চোখের সামনে আমরা দেখছি কি ঘটছে। বর্তমান যে রাজনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপট, এটা কি কোনোভাবে এটার পিছনে ভূমিকা রাখছে? এই প্রশ্ন উত্তর বিরতির পরে আপনার কাছে নিব। একটা বিরতি নিয়ে ফিরছি একটু পরেই।
স্বাগত আরো একবার। আপনারা দেখছেন বাংলাদেশ এখন। মনিরুল ইসলাম, বিরতির আগে আপনার কাছে প্রশ্ন করেছিলাম যে বর্তমান যে রাজনৈতিক সামাজিক প্রেক্ষাপট, এটা জঙ্গিবাদের উত্থানে কোনো ভূমিকা রাখছে কিনা? যদিও সরকারের পক্ষ থেকে জিরো টলারেন্সের কথা আমরা শুনছি, কিন্তু হত্যাকাণ্ড একের পর এক দেখছিও। সরকার পক্ষ থেকে জিরো টলারেন্স, বিশেষ করে বর্তমান সরকারের পক্ষ থেকে সেটি ঠিকই আছে। তারপরে উদ্যোগও গ্রহণ করা হচ্ছে, কিন্তু এটার তো প্রেক্ষাপটগুলো, অর্থাৎ যে সমস্ত কারণে কোনো দেশে জঙ্গিবাদের উত্থান হয় সেরকম অনেক কারণে বাংলাদেশে বিদ্যমান রয়েছে। যেমন হেফাজতের আন্দোলন বলুন, কিংবা যুদ্ধ অপরাধীদের বিচারের দাবির বিরুদ্ধে, অর্থাৎ বিচার প্রক্রিয়ার বিরুদ্ধে একটা চলমান সহিংস কর্মকাণ্ড কিন্তু অনেক দিন ধরে চলমান ছিল। সেটা ছিল এখনো সুযোগ পেলেই মাথাচাড়া দিয়ে উঠে। ইভেন এই বছরের শুরু থেকে গত 3 মাসেও যেটি হয়েছে, এই ধরনের পরিস্থিতিতে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে। একটা বিশেষ রাজনৈতিক দলকে আমরা দেখেছি যে চাপে রাখার একটা চলছে। আমি যদি নাম উল্লেখ করে বলি জামায়াতে ইসলামীকে, সেক্ষেত্রে এইটা কি কোনোভাবে প্রভাব ফেলতে পারে কিনা জঙ্গিবাদের উত্থানের ক্ষেত্রে? আপনাদের এটি মানে শুধু হাইপোথেটিক্যালি তো দেখলে আমরা দেখতেই পারি, কিন্তু কিছু তো তথ্য প্রমাণ রয়েছে। যেমন সাভারে কয়দিন আগে যে ব্যাংক ডাকাতি হলো, প্রায় 9 জন পরবর্তীতে আহত অবস্থায় মারা গেছে, মোট 9 জনকে হত্যা করা হলো। এদের কেউ কেউ সরাসরি ছাত্র শিবিরের রাজনীতির সাথে জড়িত ছিল। বা জেএমবির সময়ও আমরা দেখেছি অনেকেই, যাদের শায়েখ আব্দুর রহমান পর্যন্ত, সেও এক সময় ছাত্র শিবিরের রাজনীতির সাথে জড়িত ছিল। তো ফলে এটার তো একটা সম্পর্ক তো আসলে আছেই, এবং তাদের লক্ষ্য যে সমস্ত ধর্মভিত্তিক, অর্থাৎ যারা ইসলামী খিলাফত চায়, যেমন আইসিস কি করছে, আইএসএল বা আইসিস যেটা, তারা ইসলামিক খিলাফত বলতেছে, ইসলামিক খিলাফত কায়েম করছে। আল কায়দা কি চায়? ইসলামিক খিলাফত। তারপরে আমাদের যারা ইসলামী শাসন চায়, এদের ভিতর অনেক ক্ষেত্রে কিন্তু চাওয়ার ক্ষেত্রে অনেক মিল রয়েছে, শুধুমাত্র ওই লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে আপাত দৃষ্টিতে তারা ভিন্ন। ফলে রাজনৈতিক দলেরও আসলে ভূমিকা থেকে যায়। অবশ্যই আছে। আমি আপনার কাছে ছোট্ট করে জানতে চাইবো, আমরা জানি পুলিশের প্রতি অনেক অভিযোগ, আমাদের সবারই সেটা আছে, একজন পুলিশের সদস্য আমাদের সাথে আছে। আপনার প্রত্যাশাটা কি ওনাদের কাছে, সেটা একটু শুনতে চাইবো। ছোট করে বললে আমি চাই যে আমরা এমন একটা পুলিশ বাহিনী চাই যে পুলিশ বাহিনী তাদের নিজস্ব দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এবং তারা তাদের দায়িত্বকে অবহেলা করবে না, এবং সময় মতন সঠিক সিদ্ধান্ত যেন নেয়, যাতে বাংলাদেশের সব মানুষ নিরাপত্তার মধ্যে বাস করতে পারে, এবং তাদের বিরুদ্ধে যেন আমরা কোনো সময় আবার কণ্ঠস্বর জোরদার না করতে পারি। সে কারণে তাদেরও এই ধরনের কার্যকলাপ বা কর্মকাণ্ড প্রমাণ করতে হবে আমাদের। আমরা সেরকমটি আশা করছি। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমার সাথে যোগ দেওয়ার জন্য। এই ছিল বাংলাদেশ এখনের আজকের আয়োজন। ধন্যবাদ সাথে থাকার জন্য।